Everyone, welcome back to my YouTube channel Study in Bengali. WBCS প্রিলিমিনারি এক্সাম 2026-এর জন্য আমাদের যে জিকের ওপর স্পেশাল মক টেস্টের সিরিজটা শুরু হয়েছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 17। তো তোমাদের পরীক্ষার আর 10 দিন মাত্র বাকি আছে। আমি মনে করব যে তোমাদের এই সময় সবথেকে বেশি প্র্যাকটিস করা উচিত, সবথেকে বেশি কিন্তু তোমাদের এরকম মক টেস্ট দেওয়া উচিত। তাহলে চলো দেখো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন কি বলছে, শের শাহের রাজত্বকালে কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থ মন্ত্রককে কি বলা হতো? দিওয়ানি আরিজ, দিওয়ানি ওয়াজিয়াত, দিওয়ানি ইনশা নাকি দিওয়ানি রাসলাত? তো সঠিক অ্যান্সার কী হবে দেখো, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, অর্থাৎ দিওয়ানি ওয়াজিরাত। এটাই কিন্তু বলা হতো শের শাহের রাজত্বকালে কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থমন্ত্রী, অর্থাৎ যিনি মানে আমাদের এখনকার দিনের ফিনান্স মিনিস্টারের সমান, সেন্ট্রালের যিনি ফিনান্স মিনিস্টার তার যে পদটা, সেটাকে শের শাহের সময় বলা হতো দিওয়ান-ই-ওয়াজিরাত। আচ্ছা, শের শাহ সম্পর্কে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেরকম শের শাহ কিন্তু মানে শের শাহের যে সমাধি আছে সেটা কোথায় আছে, সেটা কিন্তু বিহারের সাসারামে অবস্থিত। এই শের শাহ কী করেছিল, শের শাহ কিন্তু 3 রকমের মুদ্রা আয়োজন করেছিল, ঠিক আছে? একটা কিন্তু ছিল তামার মুদ্রা, একটা ছিল রূপার মুদ্রা, আর একটা কিন্তু ছিল সোনার মুদ্রা। সোনার মুদ্রাকে কি বলা হতো? সোনার মুদ্রাকে কিন্তু বলা হতো আশরাফি। রূপার মুদ্রাকে কি বলা হতো? রূপার মুদ্রাকে কিন্তু বলা হতো রুপিয়া। এটার অনুকরণেই কিন্তু আমাদের এখনকার দিনে রুপিটা এসেছে। আর তামার মুদ্রাকে কিন্তু বলা হতো দাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাসে কোন মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল, তো সেখানে কোন মডেলটাকে অনুসরণ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিসি মহলানবিশ মডেল। এই মডেলটাকেই কিন্তু অনুসরণ করা হয়েছিল। আচ্ছা, এটার ওপরে কোন মানে যে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, এখানে কোন জিনিসটার ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? তো এখানে কিন্তু ইন্ডাস্ট্রি বা শিল্পের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে? ইন্ডাস্ট্রি বা শিল্পের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এই সময় কিন্তু যে দুর্গাপুর, তারপরে রাউরকেল্লা যে স্টিল প্ল্যান্ট, সেগুলো কিন্তু গড়ে উঠেছিল। হ্যারাড ডোমার মডেল, এটা কিন্তু যে যে ফার্স্ট যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেটা কিন্তু এই হ্যারাড ডোমার মডেলকে অনুসরণ করে গঠন করা হয়েছিল। আর যে গডগিল, এটা কিন্তু যে থার্ড যে 5 ইয়ার প্ল্যান হয়েছিল, সেটাকে কিন্তু অনুসরণ করে করা হয়েছিল। আচ্ছা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্টটা, সেটা আমরা কোথা থেকে নিয়েছি? সেটা কিন্তু আমরা ইউএসএসআর থেকে গ্রহণ করেছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমরা যে ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, এটাও একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা ছিল, এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটার ওপরে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল কিন্তু কৃষির ক্ষেত্রে, আর এটাই কিন্তু সবথেকে বেশি সাকসেসফুল হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হবে? দেখো, আমি তোমাদের সব রকম টপিককে কিন্তু কভার করার চেষ্টা করি, প্রত্যেক দিন তোমাদেরকে বলি। আমি এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কনস্টিটিউশন, সায়েন্স, তারপর হচ্ছে স্ট্যাটিক জিকে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, সব কিন্তু একসাথে কম্পাইলেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, যেমনটা কিন্তু তোমাদের সামনের যে পরীক্ষা আছে WBCS বা পিএসসি মিসলেনিয়াসের বা পিএসসি যে কোনো এক্সামে কিন্তু তোমরা এরকম টাইপ অফ কোশ্চেনে দেখতে পাবে। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে কত হয়? দেখো, পৃথিবীর কেন্দ্রে কিন্তু কোনো বস্তুর ওজন সবসময় কী হয়? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কিন্তু 0 হয়ে থাকে। আর এই যে ওজনটা, সেটা কোন অঞ্চলে সবথেকে বেশি হয়? বেশি হয় যখন আমরা মেরু অঞ্চলের দিকে যাব, তখন কিন্তু সেটা সবথেকে বেশি হবে। ওজন কিন্তু পরিবর্তনশীল, কিন্তু ভর কিন্তু পরিবর্তনশীল নয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলের অধীনে সংসদ ভারতের কোনো নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন করতে পারে? 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা নাকি 4 নম্বর ধারা? দেখো, এই কোশ্চেনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 3 নম্বর ধারা। 3 নম্বর ধারা অনুযায়ী কিন্তু নতুন রাজ্য গঠন বা তার যে সীমানা থাকে, সেই সীমানা পরিবর্তন করা যেতে পারে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু নাম, সম্প্রতি কিন্তু কেরালা রাজ্যের নামটা কিন্তু এই আর্টিকেলের মাধ্যমেই কেরলম করা হয়েছে। এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসতে পারে, ঠিক আছে? তো এই যে কেরালা থেকে কেরলম করা হয়েছে, এটাও কিন্তু যে 3 নম্বর ধারা, সেই 3 নম্বর ধারা অনুসারে কিন্তু করা হয়েছে। আর এই ক্ষমতাটা কার হাতে ন্যস্ত থাকে? এটা কিন্তু সংসদের হাতেই ন্যস্ত থাকে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের নদীগুলির মধ্যে দিয়ে প্রধান নদীটির উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার ত্রিকুট পাহাড়, অজয় নদী, ময়ূরাক্ষী, দামোদর নাকি শিলাবতী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ময়ূরাক্ষী। আচ্ছা, এই ময়ূরাক্ষীর ওপরেই কোন ব্যারেজটা আছে? তো মনে রাখতে হবে এর ওপরেই কিন্তু যে তিলপাড়া ব্যারেজ সেটা কিন্তু অবস্থিত। সরি, একটু প্রবলেম তোমাদের একটু ফেস করতে হতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই কারণের জন্য গলাটা একটু বসে আছে, বারবার কাশি হচ্ছে, একটু অ্যাডজাস্ট করবে, ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটু অ্যাডজাস্ট করবে। আচ্ছা দেখো, দামোদর নদী, দামোদর নদীকে কি বলা হয়? তো মনে রাখতে হবে দামোদর নদীকে কিন্তু বলা হয়ে থাকে বাংলার দুঃখ। কি বলা হয়? দামোদরকে কিন্তু বলা হয় বাংলার দুঃখ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, যে 1929 সালে ঐতিহাসিক লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? দেখো 1929 সালে কী হয়েছিল? 1929 সালে কিন্তু ফেমাস যে লাহোর অধিবেশন, সেই ফেমাস লাহোর অধিবেশনটা সংগঠিত হয়েছিল। আর এখানে কিন্তু প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পূর্ণ স্বরাজ কিন্তু উদযাপনের কথা বলা হয়েছিল বা পূর্ণ স্বরাজ পালনের কথা বলা হয়েছিল। এই অধিবেশনটা কিন্তু নেতৃত্ব দিয়েছিল জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে তেজস্ক্রিয় বিভাজনের সময় পরমাণুর নিউক্লিয়াস থেকে কোন কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা উভয়েরই কোনো পরিবর্তন হয় না? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে, তোমাদেরকে জানতে হবে যে 3 রকমের কিন্তু তিন রকমের কণা বা পার্টিকেল কিন্তু তেজস্ক্রিয় ভাঙনের ফলে নির্গত হয়। একটা হচ্ছে আলফা, এটাকে বলে আলফা, এটা বিটা, আর এটা হচ্ছে গামা। আলফা এবং বিটা এরা কিন্তু কণা বা পার্টিকেল, ঠিক আছে? এরা কি বললাম? এরা কিন্তু হচ্ছে কণা বা পার্টিকেল, অর্থাৎ এরা কিন্তু সেই বস্তুটার ভেতরকার যে ভর, ঠিক আছে, যে ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা তার পরিবর্তন ঘটায়। কিন্তু যেটা গামা আছে, সেই গামাটা আসলে কি বলতো? গামাটা কিন্তু আসলে হচ্ছে রশ্মি, ঠিক আছে? এটা কিন্তু সবথেকে বেশি ভেদনকারী রশ্মি। তো এই গামা রশ্মিটা যখন বেরোয় তখন কিন্তু তার ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সরি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষমতা পুনর্মূল্যায়নের জন্য 1977 সালে জনতা সরকার দ্বারা গঠিত অশোক মেহতা কমিটি কত স্তরের পঞ্চায়েতি ব্যবস্থার সুপারিশ করেছিল? দ্বিস্তর, তারপরে ত্রিস্তর, 4 স্তর, নাকি হচ্ছে 1 স্তর? দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে অশোক মেহতা কমিটি, ঠিক আছে, যে অশোক মেহতা কমিটি ছিল, সেই অশোক মেহতা কমিটি কিন্তু 2 স্তরীয় পঞ্চায়েতি রাজের ব্যবস্থার কথা বলেছিল। বর্তমানে আমাদের কিন্তু 3 স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা কিন্তু বলবন্ত রায় মেহতা যে কমিটি তার সুপারিশে বানানো হয়েছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে দ্বিস্তর, অশোক মেহতা কমিটি, ঠিক আছে? তোমরা চাইলে সালটাকেও মনে রাখতে পারো, এখানে আমি লিখে দিচ্ছি অশোক মেহতা কমিটি, সালটা কিন্তু হচ্ছে 1977 সাল। তো এরা কিন্তু দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতির ব্যাংকিং ক্ষেত্রে রেপো রেট এবং রিভার্স রেপো রেট নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত কার ওপর ন্যস্ত থাকে? ভারতের অর্থমন্ত্রক, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি, যেটাকে এমপিসি বলা হয়, এবং ভারতীয় স্টেট ব্যাংক। এটা একটু ভালো করে বুঝবে কোশ্চেনটা। দেখো এটা কিন্তু ইকোনমিক্সের কোশ্চেন, আমি কিন্তু ইকোনমিক্সও তোমাদের এখানে রেখেছি। দেখো এই যে রেপো রেট থাকে, ঠিক আছে, বা রিভার্স রেপো রেট থাকে, ঠিক আছে, এর যে ব্যাপারগুলো থাকে বা এর যে সীমাটা থাকে বা যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই রেটগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই রিজার্ভ ব্যাংকের একটা কমিটি আছে, সেটাকে বলে হচ্ছে তোমার এমপিসি, ঠিক আছে? এই যে মনিটারি পলিসি কমিটি, ঠিক আছে? তো এই যে কমিটিটা আছে, ঠিক আছে, এটা কিন্তু উর্জিত পাটেল যখন গভর্নর ছিল আরবিআইয়ের, তার সুপারিশে কিন্তু এটাকে বানানো হয়েছিল, এটাকে উর্জিত পাটেল কমিটিও বলা হয়। তো এইটাই কিন্তু প্রত্যেক 2 মাস অন্তর অন্তর এই চেঞ্জেসগুলো করে, রেপো রেট বাড়ানো কমানো বা হচ্ছে রিভার্স রেপো রেট বাড়ানো কমানো। তো এইটাই কিন্তু রেসপন্সিবল হয়ে থাকে। এখানে কারা কারা থাকে? দেখো এক্ষেত্রে কিন্তু সরকারের 3 জন লোক থাকে, ঠিক আছে, আর হচ্ছে যেটা অর্থমন্ত্রক, ঠিক আছে, সেই অর্থমন্ত্রকে আরবিআইয়ের কিন্তু 3 জন লোক থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত লেগুন বা উপত্যকার নাম কি? দেখো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যখনই বলেছে তখনই তোমাদের সঠিক অ্যান্সার কী দিতে হবে? দেখো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে,
সেটা হচ্ছে এখানে একটা বর্ডারটা যদি তোমরা দেখো তাহলে একটু ভালো হয়। এটা অন্ধ্রপ্রদেশ আর ধরে নাও এটা তামিলনাড়ু, ঠিক আছে। তো এই যে দুটোর মাঝে আছে এর মধ্যে কিন্তু পুলিকট লেকটা অবস্থিত, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পুলিকট লেক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 11তম প্রশ্ন কি বলেছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিল? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুরু অর্জুন দেব, ঠিক আছে। এনাকে কিন্তু কি করা হয়েছিল, এনাকে কিন্তু জাহাঙ্গীর দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর এই গুরু অর্জুন দেবে কিন্তু অমৃতসরের যে স্বর্ণ মন্দির, ঠিক আছে, সেই অমৃতসরের স্বর্ণ মন্দির ইনিই বানিয়েছিল। আর যে গ্রন্থ সাহেব শিখদের যে পবিত্র ধর্মগ্রন্থ, এটাও কিন্তু এনার দ্বারা রচনা করা হয়েছিল। এখানে তোমরা তেগ বাহাদুর দেখতে পাচ্ছ, এই তেগ বাহাদুরকে কিন্তু পরবর্তীকালে জাহাঙ্গীরের নাতি অর্থাৎ ঔরঙ্গজেব কিন্তু ফাঁসি দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো 12তম প্রশ্ন, যে মানবদেহে রক্তের প্লাজমা বা রক্তরসের পিএইচের মান কত হয়ে থাকে? তো দেখো রক্তের পিএইচের মান কত হয়? রক্তের পিএইচের মান কিন্তু 7.35 থেকে 7.45 পর্যন্ত হতে পারে। এটা কেমন হয়ে থাকে? এটা কিন্তু ঈষৎ ক্ষারীয় বা বেসিক হয়ে থাকে, ঠিক আছে, ঈষৎ ক্ষারীয় বা বেসিক হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য লেখ বা রিট জারি করতে পারে? তো আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে অবগত, সুপ্রিম কোর্ট কিন্তু 32 নম্বর ধারা অনুযায়ী এটা করতে পারে, আর হাইকোর্ট কিন্তু 226 নম্বর ধারা অনুযায়ী এই রিটটা জারি করতে পারে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কোনটা হবে? সুপ্রিম কোর্ট কিন্তু হচ্ছে 32 নম্বর ধারা, আর হাইকোর্ট কিন্তু হচ্ছে 226 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে ছোটনাগপুর মালভূমির খনিজ সমৃদ্ধ পাট অঞ্চল মূলত পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী রাজ্যের প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড নাকি আসাম? তো পশ্চিমবঙ্গের পাশে কিন্তু একদম নিয়ারেস্ট কার সাথে সবথেকে বেশি বর্ডার আমাদের এই যে স্টেটগুলোর মধ্যে আছে? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড, আর এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে ভারতের কোনো আর্থিক বছরে সরকারি ব্যয়ের পরিমাপ যদি মোট রাজস্ব আয়ের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ঘাটতিকে প্রধানত কি বলা হয়? রাজস্ব ঘাটতি, ফিসকাল ডেফিসিট বা আর্থিক ঘাটতি, প্রাথমিক ঘাটতি নাকি হচ্ছে নগদ ঘাটতি? তো সঠিক অ্যান্সারটা কী হবে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ফিসকাল ডেফিসিট। কি বলা হয় এটাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে ফিসকাল ডেফিসিট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 16তম প্রশ্ন, যে 1857 প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তখন ভারতের গভর্নর জেনারেল কিন্তু ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তীকালে যুদ্ধের পরে কিন্তু এই পোস্টটাকে কি করা হয়েছিল? ভাইসরয় বানিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 17তম প্রশ্ন, যে অপটিক্যাল ফাইবার বা আলোকীয় তন্তু যোগাযোগের ক্ষেত্রে আলোর কোন মূলনীতি ব্যবহার করে কাজ করে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকাও কিন্তু এই পদ্ধতিতেই কাজ করে, ঠিক আছে। এটাকে ইংলিশে কি বলা হয়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা TIRও কিন্তু বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে সংসদের কোনো সদস্য লোকসভা বা রাজ্যসভা উভয় কক্ষে একসাথে নির্বাচিত হলে কতদিনের মধ্যে তাকে একটি কক্ষের সদস্যপদ বেছে নিতে হয়, বা অন্যথায় রাজ্যসভার আসনটি শূন্য হয়ে যায়? 7 দিন, 10 দিন, 14 দিন নাকি 30 দিন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 10 দিনের মধ্যে কিন্তু তাকে কি করতে হবে? 10 দিনের মধ্যে কিন্তু তাকে একটা পদ ছাড়তে হবে। যেরকম প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বা আমাদের যে বিধানসভার যে বিধায়ক, ঠিক আছে, সেই বিধায়ক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু কি করতে হয়? বিধায়ক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু কোনো একজন ব্যক্তি একটার পরিবর্তে দুটো সিটে দাঁড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে সে যদি দুটো সিটেই দাঁড়ায় তাকে কিন্তু একটা সিট ছাড়তে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বর্তমানে আছেন তাকেও কিন্তু একটা সিট ছাড়তে হয়েছিল। আশা করি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা অবগত আছো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত তোর্ষা নদীটি মূলত কোন দেশ থেকে ভারতে প্রবেশ করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তিব্বত, যেটাকে কিন্তু তিব্বতের যে চুম্বী উপত্যকা আছে, এটা চীন বলতে পারো, চীনের মধ্যেই কিন্তু তিব্বতটা পড়ছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, ভারতে প্রত্যক্ষ করের ক্ষেত্রে প্রগতিশীল কর ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী? আয় বাড়ার সাথে সাথে কর হ্রাস পাওয়া,
আয়ের পরিমাণের ওপরে করের হার নির্ভর করে না। আয় বাড়ার সাথে সাথে করের হার বৃদ্ধি পায়, কেবল কর্পোরেট সংস্থাগুলির ওপর কর ধার্য করা। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, আয় বাড়ার সাথে সাথে করের হার বৃদ্ধি পাওয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, বিখ্যাত গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজ্যাভিষেকের স্মারক হিসাবে গুপ্তাব্দ কোন বছর শুরু হয়েছিল? তো দেখো গুপ্তাব্দ কিন্তু এটা 319 320 এই সময় চালু হয়েছিল। 78-এ কি চালু হয়েছিল? আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, শকাব্দ কিন্তু এই সময় চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সাবান মূলত কোন রাসায়নিক উপাদানের মিশ্রণ বা লবণ? উচ্চ আণবিক ওজনযুক্ত ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম, ক্যালসিয়াম কার্বনেট সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে হবে অপশান এ, ঠিক আছে, উচ্চ আণবিক ওজন ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। আমি আবারও বলছি, একটু তোমরা অ্যাডজাস্ট করবে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেক্ষেত্রে বারবার একটু কাশির প্রবলেম হচ্ছে, তো আমি চাইবো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করো, ঠিক আছে? আমি সত্যি খুব দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু একটু অ্যাডজাস্ট করো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 23তম প্রশ্ন, যে ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় প্রস্তাবটি সর্বপ্রথম সংসদের কোন কক্ষে উপস্থাপন করতে হয়? দেখো এটা কিন্তু যে মানে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য কিন্তু যৌথ অধিবেশন। তো দেখো এই কোশ্চেনটা কি বলেছে, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় প্রস্তাবটি সর্বপ্রথম সংসদের কোন কক্ষে উপস্থাপন করতে হয়? তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে রাজ্যসভায়, ঠিক আছে? রাজ্যসভায় কিন্তু এটাকে উপস্থাপন করতে হয় উপরাষ্ট্রপতি, তার কারণ উপরাষ্ট্রপতি কিন্তু 64 নম্বর আর্টিকেল অনুযায়ী কি হয়, 64 নম্বর আর্টিকেল অনুযায়ী কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে এইখানে উপস্থাপন করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 24তম প্রশ্ন, যে উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে বিশ্বখ্যাত লোকটাক হ্রদ অবস্থিত, যেখানে কিন্তু ভাসমান জাতীয় উদ্যান বা কেইবুল লামজাও অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা মণিপুর রাজ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে, লোকটাক লেকটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 25তম প্রশ্ন, যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য নগদ জমার অনুপাত, যেটাকে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়, বৃদ্ধি করলে ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতার কী পরিবর্তন হবে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ঋণ দেওয়ার ক্ষমতা হ্রাস পায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 26তম প্রশ্ন, যে 1916 সালের লখনৌ অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের পুনর্মিলন এবং কংগ্রেস মুসলিম লীগ চুক্তির ক্ষেত্রে প্রধান ভূমিকা কে নিয়েছিল? বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, গোপালকৃষ্ণ গোখলে নাকি মহাত্মা গান্ধী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 27তম প্রশ্ন, যে ঘরের উষ্ণতায় বাষ্পীভূত হয়ে যায় এমন একটি কঠিন উদ্বায়ী পদার্থের উদাহরণ কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কর্পূর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 28তম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হয়েছে? এক কথায় কিন্তু এটাকে বলা হয়েছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি। কত নম্বর পার্টে আছে? তো এটা কিন্তু পার্ট 4-এ অবস্থিত, ঠিক আছে, পার্ট 4-এ কিন্তু এটা অবস্থিত, 4 নম্বর পার্টে অবস্থিত। আর পার্ট 4A ক্যাপিটালে এখানে কিন্তু যে মৌলিক যে কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা কিন্তু আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 29তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার মধ্যবর্তী সীমান্তে অবস্থিত শুশুনিয়া পাহাড় মূলত কোন ধরনের শিলা দিয়ে গঠিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্রাচীন রূপান্তরিত শিলা বা কোয়ার্টজাইট ও নিজ দ্বারা কিন্তু এটা গঠিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 30তম প্রশ্ন, যে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ নীতি কত সালে প্রথম ঘোষিত হয়েছিল? 1991 সালে, 2000 সালে, 2005 সালে নাকি 2010 সালে? তো এটা কিন্তু সবার প্রথম 2000 সালে কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো একটা এক্সট্রা ডিটেলস আমি দিয়েছি, যে আইনটি পাস হয়েছিল 2005 সালে এবং কার্যকর 2006 সালে হয়েছিল, কিন্তু নীতি প্রথম ঘোষিত হয়েছিল কিন্তু 2000 সালে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 31তম প্রশ্ন, যে বাংলার ইলিয়াস শাহী বংশের অবসান ঘটিয়ে কোন শাসক হাফজি রাজত্ব বা আবিসিনীয় বংশের ঘোষণা করেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বাকরাক শাহজাদা, যাকে কিন্তু সুলতান শাহজাদাও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 32তম প্রশ্ন, যে সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি কেমন প্রকৃতির হয়ে থাকে? সেটি কিন্তু সদ্বিম্ব এবং অবশীর্ষ হয়ে থাকে, উল্টো যেটাকে বলা হয়, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, রাজ্যসভার কোনো সদস্যের পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়? তো রাজ্যসভার কোনো সদস্যের পদত্যাগপত্র কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান, যিনি কিন্তু উপরাষ্ট্রপতি হন, তার কাছে জমা দিতে হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সিন্ধু নদের প্রধান উপনদীগুলির মধ্যে কোন নদীটি সম্পূর্ণভাবে ভারতের ভূখণ্ডের মধ্যে প্রবাহিত হয়ে শতদ্রু বা সুতলেজ নদীর সাথে মিলিত হয়েছে? ঝিলাম, চন্দ্রভাগা, বিপাশা বা বিয়াস এবং ইরাবতী। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিপাশা বা বিয়াস। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 35তম প্রশ্ন, যে ভারতের অর্থব্যবস্থায় হিন্দু বৃদ্ধির হার বা হিন্দু রেট অফ গ্রোথ, ঠিক আছে, শব্দবন্ধটি ভারতের ধীর অর্থনৈতিক বৃদ্ধিকে 1950 থেকে 1980 সময়কাল নির্দেশ করতে ব্যবহার করেছিলেন কে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজকৃষ্ণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন, 1906 সালে গঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আগা খা। এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু ঢাকাতে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 37তম প্রশ্ন, উদ্ভিদের কাণ্ড এবং শাখার আলোর অভিমুখে বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয়ে থাকে পজিটিভ ফটোট্রপিজম, ঠিক আছে, পজিটিভ ফটোট্রপিজম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন। দেখো 38তম প্রশ্ন কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 65 বছর, ঠিক আছে। বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজ সংখ্যা সেটাকে কিন্তু বাড়িয়ে 37+1 চিন্তাভাবনা করা হচ্ছে। আশা করি এনটা পাসও হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 39তম প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাইথিয়া এবং শিউলির মধ্য দিয়ে প্রবাহিত ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত তিলপাড়া ব্যারেজটি মূলত কোন নদী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ কার্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন, ব্রিটিশ ভারতের কোন আইন বা অ্যাক্টের মাধ্যমে প্রথমবার ভাইসরয়দের শাসন পরিষদে বা এক্সিকিউটিভ কাউন্সিলে ভারতীয়দের অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হয়েছিল এবং সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রথম ভারতীয় সদস্য ছিল? চার্টার অ্যাক্ট 1953, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আউট অফ 40 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। গলাটা একটু খারাপ থাকার জন্য তোমাদের কাছে আবার সরি চেয়ে নিচ্ছি, একটু অ্যাডজাস্ট করবে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।